বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, আমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাস অনুসারে আমাদের ভূগোলের মূলত 3 নম্বর চ্যাপ্টার, যেটা আমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ। তো এই পার্টে যে অংশগুলো রয়েছে মূলত আমরা যদি তোমাদের বলি, সেটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া, এবং আগ্নেয়োচ্ছ্বাস এবং ভূমিকম্প। এই 4টে অংশ। তো দেখো, একটা ক্লাসের মধ্যে 4টে অংশ বোঝানো খুব একটা সম্ভবপর হয়ে উঠবে না, যার জন্য আমি এই টোটাল বিষয়টাকে 3টে সেক্টরে আমি ভাগ করে নিচ্ছি। অর্থাৎ আমাদের প্রথম আলোচনায় আমরা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া, এই যে অংশটা, এই পার্টটা আমরা করব। দ্বিতীয় আলোচনায় আমরা ভূমিকম্প সম্পর্কে আলোচনা করব, এবং তৃতীয় আলোচনায় আমরা যথারীতি আগ্নেয়োচ্ছ্বাস সম্পর্কে বা অগ্ন্যুৎপাতের যে পার্টটা রয়েছে সেই পার্টটা সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ 3টে ক্লাসে আমরা এই পার্টটা সম্পূর্ণরূপে শেষ করব। ওকে, তোমাদের বলে রাখি, এর আগের ভিডিওতে আমরা শাস্ত্র হিসেবে ভূগোল ডিটেলস আলোচনা করেছি, সম্পূর্ণ শর্ট কোশ্চেন কীভাবে কী পড়তে হবে। তারপরে ভিডিওতে আমরা পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে অভ্যন্তরভাগ সম্পর্কে আলোচনা এবং যে তরঙ্গ সম্পর্কে যে আলোচনা, সেটা আলাদা আলাদা দুটো ক্লাস করেছিলাম। এবং আমরা ইতিপূর্বে দেশ হিসেবে ভারত, সেই পার্টটাও আলোচনা করেছি। এই সম্পূর্ণ পার্টগুলো যদি তোমরা দেখতে চাও, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা টোটাল প্লে লিস্টটা পেয়ে যাবে। তো চলো, এখন আমরা খাতা কলমে বিষয়টাকে পরিষ্কারভাবে বুঝে নেব। আমাদের আজকের মূল আলোচ্য বিষয়, যেটা হচ্ছে ভূ গঠনকারী প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়ার মূল বিষয়, এবং তার ভেতরে যে শ্রেণীবিভাগ আছে, গিরিজনী, মহিভাবকীয়, সমস্ত কিছু। এবং আশা করছি যে ভালোভাবে যদি তুমি বিষয়টা কমপ্লিট করে বুঝতে পারো, তোমার এই পার্টটা থেকে কোনো রকম কোনো প্রশ্ন পরীক্ষাতে বাঁধবে না। অর্থাৎ MCQ বলো, SAQ বলো, যাই আসুক না কেন পরীক্ষায়, তুমি কিন্তু পারবে। এবং তোমাকে যেটা করতে হবে, বিষয়টাকে খুব সুন্দরভাবে বুঝে নিতে হবে। ওকে, চলো তাহলে বিষয়টা বুঝে নেওয়া যাক। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তার মূল বিষয় হলো আলোড়ন। তো এর আগে কিন্তু আমি তোমাদের প্রথম ও দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করেছি, MCQ SAQগুলো বুঝিয়ে দিয়েছি, এবং আরও বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরেছি, যেগুলো থেকে তোমরা টোটাল বিষয়টি বুঝতে পেরেছো। তো আজকেও ঠিক সেভাবে আমরা এগিয়ে যাব। তাহলে দেখো, প্রথম যে জিনিসটা, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া জিনিসটা কি, একদম সহজ ভাষায় তোমাদের যদি বোঝাতে যায়, তাহলে দেখো, আমাদের পৃথিবী পৃষ্ঠের যে ওপরে, পৃথিবী যে পৃষ্ঠ রয়েছে, সেই পৃথিবী পৃষ্ঠের ওপরে কী হচ্ছে, কোথাও ভঙ্গুর, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, কোথাও বা গভীর সমুদ্রখাত। তো এই যে জিনিসটা, তার মানে কি, কোথাও তো সমান নেই। তো কেন নিচু হলো, কেন উঁচু হলো, কেন বা নদীর যে খাত তৈরি হলো, মানে একটা এবড়ো খেবড়ো বা বিভিন্ন প্রকৃতির যে ভূমিরূপ, তো এই ভূমিরূপটা কেন সৃষ্টি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে, এই যে বিষয় নিয়ে যে প্রক্রিয়া আলোচনা করে, সেটাই কিন্তু ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। মানে এই যে ভূমিরূপটা তৈরি হয়েছে, সেটা ভূ অভ্যন্তরের কোনো ক্রিয়াকলাপ আছে কিনা, বহির্জাত কোনো বা বাইরের কোনো ক্রিয়াকলাপ আছে কিনা, এই সমস্ত বিষয় যে সম্পর্কিত জ্ঞান, সেই বিষয় সম্পর্কিত জ্ঞানই কিন্তু ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। সংজ্ঞা হিসেবে কি বলবে, যেসব ভৌত ও রাসায়নিক প্রক্রিয়া ভূপৃষ্ঠের রূপ অর্থাৎ ভূমিরূপের বহিরঙ্গের পরিবর্তন ঘটায়, সেগুলোকে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে। বহিরঙ্গের মানে কি, ভূপৃষ্ঠের বাইরে। দেখো, ভেতরে কি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা যেটা দেখতে পাচ্ছি, যে ওপরে একটা পর্বত ছিল, সেটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, বা কোনো স্থান নিচু ছিল, সেটা ধীরে ধীরে উঁচু হচ্ছে, এটা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাই। তো এই বাইরের ভূপ্রকৃতি সম্পর্কে বা বহিরঙ্গের যে পরিবর্তন, এই পরিবর্তন সম্পর্কে যে আলোচনা, সেটাই কিন্তু ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। দেখো, আমরা এবার চলে যাব প্রক্রিয়ার শ্রেণীবিভাগ। তো এই প্রক্রিয়াকে প্রথম দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো পার্থিব এবং অপার্থিব, আর একটা আছে যেটা হচ্ছে মনুষ্য সৃষ্ট। আমি পরপর তোমাদের সামনে তুলে ধরছি। আমি মূল আলোচ্য বিষয়গুলোই আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় মোস্ট ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আসে। কারণ এখানে অনেক ভাগ রয়েছে, যেমন অপার্থিব, পার্থিব, মনুষ্য সৃষ্ট, সেই ভাগগুলো আমাদের প্রয়োজন নেই, কারণ ওগুলো অতটা আমাদের পরীক্ষায় আসে না। যেটা আসে সেইটাই আমি বেশি করে তোমাদের সামনে তুলে ধরছি। তো পার্থিব প্রক্রিয়া কাকে বলে আর অপার্থিব প্রক্রিয়া কাকে বলে? দেখো, পার্থিব মানে কি, পার্থিব শব্দটা এসেছে পৃথিবী থেকে, আর অপার্থিব মানে পৃথিবীর বাইরে। তো পার্থিব মানে কি, আমাদের এই যে পৃথিবী, তো পৃথিবীর মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো ঘটছে, কী কী ঘটছে পৃথিবীর মধ্যে, আমরা জানি ভূ অভ্যন্তরে পাত সংস্থান তত্ত্বের আলোকে পাতগুলো নড়াচড়া করছে, তার ফলে উপরের ভূমিরূপ পরিবর্তিত হচ্ছে, বা উপরের দিকে কী হচ্ছে, বিভিন্ন ক্ষয় হচ্ছে, নদী ক্ষয়, বায়ু ক্ষয়, হিমবাহ ক্ষয় প্রভৃতির ফলে, মানে যেগুলো আমাদের পৃথিবীর সঙ্গে লেগে আছে, সেইগুলো হলো পার্থিব প্রক্রিয়া। আর অপার্থিব প্রক্রিয়া কি না, যেগুলো আমাদের পৃথিবীর সঙ্গে লেগে নেই, মানে টাচ করে নেই বা স্পর্শ করে নেই। যেমন কি ধরো, মহাজাগতিক উল্কাপাত পড়লো, তো উল্কাটা কোথায়, একটা বাইরের জিনিস, তো সেই বাইরের জিনিসটা এসে আমাদের পৃথিবীর উপর পড়ে একটা উঁচু নিচু ভূমিরূপ তৈরি করে দিল। তাহলে এক্ষেত্রে কিন্তু অপার্থিব বিষয়। তার জন্য বলছে, এই ভূমিরূপ গঠন করার ক্ষেত্রে বা উঁচু নিচু যে বিভিন্ন প্রকার ভূমিরূপ গঠিত হয়েছে, এই গঠন করার ক্ষেত্রে দুটো ভূমিকা রয়েছে, একটা হলো পার্থিব এবং একটা হলো অপার্থিব। পার্থিব মানে আমাদের পৃথিবীর মধ্যে যে ঘটনাগুলো ঘটে, আর অপার্থিব মানে আমাদের পৃথিবীর বাইরে যে ঘটনাগুলো ঘটে থাকে, সেটাই কিন্তু অপার্থিব বিষয় বলে উল্লেখ করা হয়।
এবার দেখো পার্থিব বিষয়ের মধ্যে আবার আমরা দুটো ভাগে ভাগ করছি, কি অন্তর্জাত আর বহির্জাত। তো আমি প্রথমেই বললাম পার্থিব মানে আমাদের পৃথিবী। তো দেখো পৃথিবীর বাইরের পৃষ্ঠ, আমরা বাস করি কোথায়, পৃথিবীর বাইরের পৃষ্ঠে। তো বাইরের পৃষ্ঠে এক ধরনের ক্রিয়াকলাপ হয় এবং ভূ অভ্যন্তরে এক ধরনের ক্রিয়াকলাপ হয়। তো যে ক্রিয়াকলাপগুলো বাইরের পৃষ্ঠে হয় সেটাকে আমরা বলছি কি বহির্জাত প্রক্রিয়া, আর যেগুলো ভেতরের দিকে হয় তাকে বলছি আমরা অন্তর্জাত প্রক্রিয়া। এবার দেখো তাহলে বাইরের দিকে কি কি প্রক্রিয়া হয় আমরা জানি, একটু আগেই বললাম যে হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, নদী প্রভৃতির কি ক্ষয় সঞ্চয় প্রক্রিয়ায় কী হচ্ছে, কোনো স্থান উঁচু হচ্ছে, কোনো স্থান নিচু হচ্ছে। এই যে প্রক্রিয়াগুলো সেটা কোথায় হচ্ছে দেখো তো পৃথিবীর বাইরের পৃষ্ঠে। যার জন্য এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলোকে বলা হয় বহির্জাত, মানে বাইরের জাত, মানে বাইরে থেকে যে প্রক্রিয়া সৃষ্টি হয়েছে। আর অন্তর্জাত মানে কি ভূ অভ্যন্তরে পরিচলন স্রোত হয়, আগ্নুৎপাত হয়, তারপরে কি পাত সংস্থানগুলো, পাতগুলো চলাচল করে, এর ফলে কি হয় ভূমিরূপের উঁচু নিচু হয়ে যায়, মানে সেটা ভূ অভ্যন্তর থেকে বেরিয়ে যায়, যার জন্য ওটাকে বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া। তাহলে অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়া আমরা বুঝলাম। দেখো বহির্জাত প্রক্রিয়ার দুটো ভাগ রয়েছে, একটা অবরোহণ আর একটা হলো আরোহণ। তাহলে আমরা কি বললাম অবরোহণ আর আরোহণ, তাহলে প্রথমেই বুঝে নিলাম যে বহির্জাত প্রক্রিয়া মানে বাইরের পৃষ্ঠে যে প্রক্রিয়াটা হলো। এবার এর মধ্যে আমরা যেটা জানবো অবরোহণ ও আরোহণ। তো এটার ক্ষেত্রে আমি একদম সিম্পলভাবে তোমাদের ব্যাখ্যাটা দিই। যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতাটা বৃদ্ধি পায় তাকে বলে হচ্ছে আরোহণ, আর যে প্রক্রিয়ায় উচ্চতাটা হ্রাস পায় তাকে বলে হচ্ছে অবরোহণ। উচ্চতাটা বৃদ্ধি পায় মানে কি, মনে করো এই স্থান থেকে একটা নদী প্রবাহিত হয়েছে, তো নদীটা কি করবে, এই স্থানটা ক্ষয় করবে, আর এই ক্ষয়জাত পদার্থ নিচে নিয়ে এসে কি করবে, এই অঞ্চলটা সঞ্চয় করবে। তাহলে এই জায়গাটা কি হলো, নিচু হয়ে গেল না, আর এই জায়গাটা কি হলো, উঁচু হয়ে গেল না। তাহলে যে স্থানটা কি হলো, ক্ষয় হলো, সেটাকে বলা হচ্ছে অবরোহণ। ক্ষয় হওয়া মানে কি নিচু হয়ে যাওয়া। আর যে স্থানটা উঁচু হলো সেই স্থানটা কি হলো, সঞ্চয় হলো। সঞ্চয় মানে কি আরোহণ। মনে করবা আরোহণ মানে উপরের দিকে ওঠা, অবরোহণ মানে নিচের দিকে নামা, মানে সঞ্চিত হওয়া, আর একটা হচ্ছে ক্ষয় হওয়া। বোঝা গেল নিশ্চয়ই। আর আরও একটা কথা, এই অবরোহণ ও আরোহণ এই যে সামগ্রিক প্রক্রিয়া, এই সামগ্রিক প্রক্রিয়াকে কিন্তু বলা হয় পর্যায়ন। যাই হোক, এরপরে আমি আরও ডিটেলসে তোমাদের সামনে আসছি। এবার দেখো অন্তর্জাত প্রক্রিয়া, আর একটা আমরা প্রক্রিয়া পড়লাম যেটা হচ্ছে ভূ অভ্যন্তরে হয়। কি বললাম, অন্তর্জাত প্রক্রিয়া ভূ অভ্যন্তরে হয়। এই অন্তর্জাত প্রক্রিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ধীর আলোড়ন আর একটা হলো আকস্মিক আলোড়ন। ধীর আলোড়ন মানে কি খুব ধীরে ধীরে এই প্রক্রিয়াটা ঘটবে, ধীরে ধীরে মানে যেটা চোখে পড়বে না, কিন্তু ঘটনাটি ঘটবে এবং খুব স্লোলি কাজটা হবে, সেটাকে বলছে ধীর আলোড়ন। আর আকস্মিক আলোড়ন মানে হঠাৎ করে, ভূমিকম্প কি আমাদের বলে কয়ে আসে না, হঠাৎ করে ভূমিকম্পটা ঘটে যায়, সেটা কিন্তু হচ্ছে আকস্মিক আলোড়ন। আর ধীর আলোড়ন কি হচ্ছে না, ধীরে 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 খুব স্লোলি যে ব্যাপারটা ঘটবে সেটাকে বলা হচ্ছে ধীর আলোড়ন। তো ধীর আলোড়নের মধ্যে চারটে ভাগ আছে, যেটা আমাদের মূল আলোচনার বিষয়। কি কি, একটা মহিভাবকীয়, একটা গিরিজনী, একটা ইউটাস্টিক, একটা সমস্থিতিক। আমি এগুলো সম্পর্কে ডিটেলস এবার আলোচনা করব। আর আকস্মিক আলোড়নের মধ্যে কী কী রয়েছে, ভূমিকম্প ও আগ্নেয়োচ্ছ্বাস। তো ভূমিকম্প সম্পর্কে জানার জন্য আমি একটা লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভূমিকম্প সম্পর্কে জানতে পারবে। বা আগের দিন যে ভিডিওটা আমি করেছি সেখানেও কিন্তু ভূমিকম্প সম্পর্কে আমি আলোচনা করেছি বা লিঙ্ক দিয়ে দিয়েছি। আর আগ্নেয়োচ্ছ্বাস মানে কি, হঠাৎ করে যে আগ্নুৎপাত ঘটলো, এই যে ফাটল বরাবর, যে যদি শিলাস্তরে ফাটল বরাবর ম্যাগমা দ্রুত বাইরের দিকে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় হচ্ছে আগ্নেয়োচ্ছ্বাস। তো এটা হলো আকস্মিক আলোড়ন, যেটা হঠাৎ করে হয়। আমাদের যেটা মূল জানার বা যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হলো ধীর আলোড়নের মধ্যে মহিভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়ন। এইবার আমরা যাব সেই মহিভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়ন সম্পর্কে বোঝার জন্য। তাহলে চলো শুরু করা যাক। দেখো আমি প্রথমেই যেটা তোমাদের বলবো যে ধীর প্রক্রিয়া এটা সৃষ্টি হয়। এবার দেখো আমরা ধরো এই যে পৃথিবী পৃষ্ঠ, এটা ধরো আমাদের পৃথিবী, তো আমি এই পৃথিবীর এই যে অংশটা, ধরো সাপোজ একটু অংশটাকে আমি এই যে কেটে আমি এই ছবিটা এঁকেছি, মানে এই দাগটা দিয়েছি। এইবার গিরিজনী আলোড়নের ক্ষেত্রে কি হচ্ছে প্রথম ব্যাপারটা বুঝে নিই, তারপরে দেখবে তোমরা সমস্ত প্রশ্নেরই উত্তরটা দিতে পারবে। তো প্রথম গিরিজনী আলোড়ন, গিরিজনী আলোড়নের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই যে দাগটা, এই দাগটার উপরে এই পাশ থেকে এবং এই পাশ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে, মানে এই যে চাপটা এইভাবে আসছে, এইভাবে চাপটা সৃষ্টি হচ্ছে। তাহলে এইভাবে যদি চাপটা সৃষ্টি হয়, এটা কি, এটা পৃথিবীর কি, এটা পৃথিবীর হচ্ছে পরিধি। এই যে জিনিসটা, এটা কি পৃথিবীর পরিধি। এবং এই যে চাপটা সৃষ্টি হচ্ছে, দেখো এই চাপের ফলে কি হচ্ছে, এই জায়গাটা দুটো, এই যে খাতাটা আমাদের, এই যে জিনিসটাকে যদি আমি চাপ দিই তাহলে কি হবে, মাঝখানে এরকমভাবে ভাঁজ হয়ে গেল না। তাহলে ঠিক একইভাবে কিন্তু এই যে শিলারাশির ওপরে যখন চাপটা পড়বে তখন এই শিলারাশি কী হয়ে যাবে, এরকমভাবে ভাঁজ হয়ে যাবে। এই ভাঁজের ওপর আবার চাপ পড়লো, তাহলে কী হলো, আরও বড় ভাঁজ হয়ে গেল। তাহলে গিরিজনী আলোড়ন, গিরি শব্দের অর্থ কি পর্বত, জনি শব্দের অর্থ কি উৎপত্তি, অর্থাৎ গিরিজনী শব্দের অর্থ কি পর্বতের উৎপত্তি, অর্থাৎ যে আলোড়নের ফলে পর্বতের উৎপত্তি হয় তাকে বলা হচ্ছে গিরিজনী। কিন্তু মাথায় রাখতে হবে স্তূপ পর্বত কিন্তু নয়, এটা কোন পর্বত না, এটা হলো ভঙ্গিল পর্বত, অর্থাৎ ভাঁজের মাধ্যমে যে পর্বত সৃষ্টি হয় সেটাই হলো ভঙ্গিল পর্বত। আমি এরপরেই তোমাদের ভাঁজ সম্পর্কে আলোচনা করবো, মানে এর পরের পাটেই তোমাদের ভাঁজ রয়েছে। যাই হোক, তাহলে এই আলোড়নের ফলে কী কী আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি দেখো। প্রথম হচ্ছে এই আলোড়নের ফলে ভাঁজ সৃষ্টি হচ্ছে। 2 নম্বর,
এই যে আলোড়নটা, এই আলোড়ন কিন্তু অনুভূমিক বরাবর চাপ সৃষ্টি করছে। 3 নম্বর, এই যে জায়গাটা, এটা কি পৃথিবীর স্পর্শক, বৃত্তের স্পর্শক কাকে বলে? এই যে বৃত্তের ওপর থেকে যে রেখাটা টানা যায় এবং যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় বৃত্তের স্পর্শক। তাহলে এই যে চাপটা সৃষ্টি করছে কীভাবে? না স্পর্শক বরাবর। আর এই যে স্মরণটা ঘটছে, কীভাবে স্মরণ ঘটছে দেখো তো, ভূপৃষ্ঠ স্থানের এটা কিন্তু অনুভূমিক স্মরণ ঘটছে এবং এইটা কিন্তু খুব ব্যাপক অঞ্চল জুড়ে প্রভাবিত হয়। এবার ধরো তোমাকে প্রশ্ন আসলো, স্যার গিরিজনীয় আলোড়ন কাকে বলে? তাহলে আমি কি বলবো? যে আলোড়নে ভূপৃষ্ঠে অনুভূমিক চাপ সৃষ্টি হয় এবং চাপের ফলে ভাঁজ সৃষ্টি হয় এবং স্পর্শ বরাবর চাপ ঘটে বা ব্যাপক স্মরণ ঘটে বা ব্যাপক প্রভাব গঠিত হয়, তখন তাকে বলা হয় গিরিজনীয় আলোড়ন। এই আলোড়নের ফলে পর্বত গঠিত হয় বলে একে গিরিজনীয় আলোড়ন বলে। এটা একটা কি প্রক্রিয়া? না ধীর প্রক্রিয়া। ঠিক একইভাবে আমরা যদি মহীভাবক আলোড়নটা বুঝতে যাই তাহলে দেখো কি বলছে। মহীভাবক আলোড়ন কি? এই যে কথাটা বললাম, চাপটা এরকমভাবে দিল, এবার কিন্তু চাপটা এরকমভাবে দেবে না, এবার চাপটা দেবে কি নিচের দিক থেকে চাপ দেবে। তা কোনো জিনিসকে যদি এইভাবে নিচের দিক থেকে চাপটা দেওয়া হয় তাহলে কী হবে? এই জায়গাটা শিলাটা ফেটে যাবে। তাহলে অটোমেটিক যদি ফেটে যায় তাহলে একটা অংশ উপরের অংশ থেকে নিচু হয়ে যাবে বা উঁচু হয়ে যাবে, তাহলে অটোমেটিক কী গঠিত হলো? এখানে কিন্তু তাহলে চ্যুতি গঠিত হলো। তাহলে দেখো এই আলোড়নটা কী হলো? এরকমভাবে চাপ সৃষ্টি কিন্তু করেনি, এইভাবে চাপ সৃষ্টি করেছে। মানে কী চাপ? অনুভূমিক চাপ। আর এই চাপটা কীভাবে সৃষ্টি করেছে? না উল্লম্বভাবে চাপ সৃষ্টি করেছে। যার জন্য মহীভাবক আলোড়নে কীভাবে চাপ সৃষ্টি হয়? না উল্লম্বভাবে চাপ সৃষ্টি হয়। এই আলোড়নের ফলে মহাদেশ গঠিত হয়। আরে দেখো এটা কি বৃত্তের কেন্দ্র ছিল, আমি বললাম যেটা চাপ সৃষ্টি করছে, তাহলে এটা কি কেন্দ্র ছিল। তাহলে কেন্দ্র থেকে যদি এইভাবে চাপ দেয় তাহলে কেন্দ্র থেকে এই জায়গাটাকে কি বলা হয়? ব্যাসার্ধ বলা হয়। যার জন্য বৃত্তের ব্যাসার্ধ, এই চাপটা কী বরাবর হয়? ব্যাসার্ধ বরাবর হয়। আর আগেরটা কি ছিল? পরিধি বরাবর চাপ ছিল। বোঝা গেল নিশ্চয়ই? এবার দেখো এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে ঘটে, খুব বেশি প্রভাব কিন্তু এই অঞ্চলে দেখা যায় না। এবার দেখো আলোচনা প্রসঙ্গে আরেকটা জিনিস আমি তোমাদের একটু বলে নিই, তাহলে বুঝতে পারবে। আগে এটা একটু বুঝে নিই। ভূগাঠনিক আলোড়নটা কি? গ্রিক শব্দ টেকটনিকের অর্থ হলো গঠন বা নির্মাণ। ধীর গতিসম্পন্ন যে ভূ অভ্যন্তরীণ আলোড়নের প্রভাবে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশের আপেক্ষিক স্থানান্তর ঘটে, মানে সরে যায়, ভূত্বকে বক্রতা বা ফাটল সৃষ্টি হয় এবং চ্যুতি ও ভঙ্গিল পর্বত উপত্যকা প্রভৃতি গড়ে ওঠে, তাকে ভূগাঠনিক আলোড়ন বলে। এপিরোজেনিক মুভমেন্ট, ঠিক আছে? এপিরোজেনিক মুভমেন্ট জিনিসটা কি? যেটাকে বলছে মহীভাবকীয় আলোড়ন। গ্রিক শব্দ এপিরোস এর অর্থ মহাদেশ এবং জেনিক শব্দের অর্থ হলো উৎপত্তি, অর্থাৎ এপিরোজেনিক শব্দটির অর্থ মহাদেশের উৎপত্তি, অর্থাৎ যে মহাদেশের উৎপত্তি তোমাদের যেটা আমি একটু আগে বললাম মহীভাবক আলোড়নের আক্ষরিক অর্থটা কিন্তু তোমরা মনে রাখবে। আর অর্জেনিক মুভমেন্ট, গ্রিক শব্দ ওরাসের অর্থ পর্বত বা গিরি এবং জিনিস শব্দের অর্থ হলো উৎপত্তি, অর্থাৎ অর্জেনিক শব্দের অর্থ কি? অর্জেনিক শব্দের অর্থ হলো পর্বতের উৎপত্তি। এই কথাগুলো কিন্তু তোমরা মাস্ট মনে রাখবে। তারপরে আমরা চলে যাই পরপর অন্যান্য আলোচনায়। তাহলে দেখো এখানে কিন্তু যেটা তোমাদের পরীক্ষা আরও একটা পার্ট আসে, সেটা কি? যেমন মহীভাবকীয় আলোড়নের ফলে কী কী ভূমিরূপ গঠিত হয়? মনে রাখবে মালভূমি, চ্যুতি, ভৃগুতট, স্তূপ পর্বত, সহস্র উপত্যকা, এগুলো কিন্তু সব মহীভাবক আলোড়নের ফলে। আর গিরিজনীয় আলোড়নের ফলে গঠিত হয় কিন্তু ভঙ্গিল পর্বত। মোস্ট ইম্পর্টেন্ট কথা। এবার দেখো বহির্জাত প্রক্রিয়ার কী কী উদাহরণ থাকতে পারে? আমি প্রথমেই বলেছি বহির্জাত মানে কি? পৃথিবীর বাইরে কী কী হয়? পদ্ধতিতে অংশগ্রহণকারী আবহবিকার, পুঞ্জিত স্খলন, জলপ্রবাহ, বায়ুপ্রবাহ, হিমবাহের চলন, সমুদ্র তরঙ্গের কাজ প্রভৃতি কিন্তু বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ। দেখো আরও অবরোহণ প্রক্রিয়া, আমি তোমাদের যেটা প্রথমে বুঝিয়ে দিলাম যে উচ্চতাটা অবরোহণে কী হবে? হ্রাস পাবে বা কমে যাবে। দেখো আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, অগ্নিভবন, নদী প্রভৃতি প্রক্রিয়ায় অগ্নিভবন প্রভৃতি প্রক্রিয়ায় নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতির ক্ষয়কারী শক্তির প্রভাবে উঁচু স্থান ক্রমশ সমতল ভূমিতে পরিণত করে ও নতুন ভূমিরূপ গঠন করার যে প্রক্রিয়া তাকেই বলা হয় অবরোহণ। এই প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায়, অর্থাৎ এই প্রক্রিয়ায় কী হয়? না ভূমির উচ্চতা কমে যায়। আর আরোহণ কাকে বলে? তাহলে আরোহণে কি বলেছিলাম যে উচ্চতাটা বাড়বে, সংজ্ঞাটা কীভাবে লিখবে? যে প্রক্রিয়ায় নদী, বায়ু বা হিমবাহ বা সমুদ্র তরঙ্গ প্রভৃতির সঞ্চয় কার্যের ফলে, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়ার ফলে সঞ্চয় কার্যের ফলে যে নতুন ভূমিরূপ গঠিত হয় তাকে বলে আরোহণ। এক্ষেত্রে ভূমিরূপের উচ্চতা বাড়ে। আর পর্যায়ন আমি বলেছিলাম যে অবরোহণ ও আরোহণের একত্রীভূত প্রক্রিয়াকেই বলা হয় পর্যায়ন। দেখো প্রাথমিক ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলা হয় পর্যায়নকে, ক্ষয়ের শেষ সীমা বলা হয় সমুদ্রপৃষ্ঠকে ইউটাস্টিক আলোড়ন। দেখো এটা একটা সংজ্ঞাটা জাস্ট মনে রাখবে যে জলধারণ ক্ষমতার যে উচ্চতা হ্রাস বৃদ্ধি সেটাকে বলা হয় ইউটাস্টিক আলোড়ন। কি বিশ্বব্যাপী সমুদ্রের জলধারণ ক্ষমতা হ্রাস বৃদ্ধির ফলে সমুদ্রপৃষ্ঠের উত্থান ও পতনের পরিবর্তনকে ইউটাস্টিক আলোড়ন বলে, ইউস্ট্যাটিক আলোড়ন বলে। আর একটা বেস্ট ইম্পর্টেন্ট শর্ট রয়েছে, সেটা কি? সেটা হলো বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি? বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস সূর্য। তো এই আলোড়ন থেকে আশা করছি যে তোমাদের এই কোটা কমপ্লিট করলে তোমরা যে কোনো পরীক্ষায় তোমরা সফল হতে পারবে এবং এর থেকেই কিন্তু তোমাদের এমসিকিউ, এসিকিউ যে কথাগুলো বললাম বা বুঝিয়ে দিলাম এখান থেকেই আসবে। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।